আচ্ছা দেখো, আমাদের হচ্ছে আগের দিনের এইচডাব্লিউর 1 নাম্বারটা আমরা সলভ করতেছি। 1 নাম্বারে কি আছে, রান্নার গ্যাসের একটা সিলিন্ডার 14.9 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। ওকে, এখন 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সিলিন্ডারের চাপ এত হলে সিলিন্ডারটি কত তাপমাত্রায় ফেটে যাবে? ঠিক আছে, কত তাপমাত্রায় ফেটে যাবে? তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে দেখো, আমাদের কত টেম্পারেচারে ফেটে যাবে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, একটা টেম্পারেচার তোমাকে বের করতে বলছে, যে টেম্পারেচারে তোমার হচ্ছে চাপটা 14.9 হবে। হ্যাঁ, 14.9 হলেই কি আমাদের ওইটা ফেটে যাবে, কারণ ওর সর্বোচ্চ লিমিট হচ্ছে কি ওই পর্যন্ত, ওর থেকে যদি বেশি হয়, হ্যাঁ, ওই টেম্পারেচারের থেকে যদি বেশি হয় তখনই হচ্ছে গিয়ে সিলিন্ডারটা ফেটে যাবে। তাহলে আমাদের দেখো প্রাথমিক স্টেজে কি দেওয়া আছে, টেম্পারেচারটা T1 আছে, কত T1 আছে হচ্ছে গিয়ে 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াসকে যদি তুমি কেলভিনে নাও, 273 যদি যোগ করো তাহলে 300 কেলভিন হলো। 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ হয় কত, দেখো পিওনের মানটা দেওয়া আছে 12 অ্যাটমসফিয়ার দেওয়া আছে। ওকে, এখন তুমি দেখো তোমার হচ্ছে P2 মানে সহ্য করার ক্ষমতা, ওইটাকে হচ্ছে গিয়ে যতটুকু সহ্য করতে পারবে ওইটাকে হচ্ছে P2 ধরবো, 14.9 অ্যাটমসফিয়ার। এখন এই চাপটা হচ্ছে কত টেম্পারেচারে এই চাপটা উৎপন্ন হবে সেটা তোমাকে বের করতে বলছে। দ্যাট মিন্স T2 বের করতে বলা হয়েছে। তাহলে P1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু হচ্ছে আমরা P2 ডিভাইডেড বাই T2 জানি। তাহলে T2 এর মান যদি বের করতে যাই, T2 ইকুয়াল টু হচ্ছে P2 T1 ডিভাইডেড বাই হচ্ছে P1। তাহলে দেখো P2 এর মান ছিল কত, 14.9, T1 এর মান হচ্ছে কত 300, ডিভাইডেড বাই P1 এর মান হচ্ছে 12। তো এটা ক্যালকুলেশন করি, 14.9 ইন্টু হচ্ছে 300 ডিভাইড হচ্ছে 12, তাতে আসে কত দেখো 372.5 কেলভিন। এখন এই টেম্পারেচারটাকে কেলভিন থেকে তুমি কোথায় নিবা, কেলভিন থেকে যদি সেলসিয়াসে কনভার্ট করতে চাও তাহলে হচ্ছে কি করতে হবে, 273 বিয়োগ করতে হবে। তো 273 যদি আমরা বিয়োগ করি মাইনাস হচ্ছে 273, তাতে কত আসবে 99.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো 99.5, 99.5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তখন চাপ উৎপন্ন হবে কত, 14.9 অ্যাটমসফিয়ার। তাহলে 14.9 অ্যাটমসফিয়ারই হচ্ছে গিয়ে এর সর্বোচ্চ লিমিট। তাহলে এই টেম্পারেচার বা এর তুলনায় বেশি যদি হয় তখনই হচ্ছে কি ওই বেলুন সিলিন্ডার বলছে সিলিন্ডারটা ব্লাস্ট হবে, মানে সিলিন্ডারটা হচ্ছে ফেটে যাবে। বুঝতে পেরেছি আমরা? স্যার স্যার আমি ওখানে করছি ক্যালভিন পর্যন্ত একজন লেখা একজন বলো, দিছি। একজন একজন বলো, একজন একজন বলো, বলো একজনে বলো, বলো, এখন দুইজন থেমে গেলে হবে না, একজন বলো। স্যার ম্যাট্রিকটা আরেকবার বলেন, আমি মাত্র ঢুকছি। আচ্ছা, অন্যজন কি বলছিল বলো, আসবে স্যার কি? আমি ওই ক্যালভিন পর্যন্ত নিয়ে রাইখা দিছি, আমি আর সেলসিয়াসে করি নাই, আমি এই জন্য ভাবছি আমার অঙ্ক হয় নাই। না, সেলসিয়াসে নিতে হবে। দেখো এখানে হচ্ছে বলা আছে যে একটা সিলিন্ডার হচ্ছে 14.9 পর্যন্ত চাপ সহ্য করতে পারে। এখন আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য এর চাপ হয় কত, 12 অ্যাটমসফিয়ার। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা T1 ধরলাম। তো 27 ডিগ্রি সেলসিয়াস যেহেতু T1 ধরেছি, তাহলে ওই টেম্পারেচারের জন্য আমরা P1 দেওয়া আছে 12 অ্যাটমসফিয়ার চাপ দেওয়া আছে। এখন পরিবর্তিত চাপ P2 এর মানটা দেখো 14.9 অ্যাটমসফিয়ার দেওয়া আছে। সেই জন্য আমরা টেম্পারেচারটা মানে এই চাপটা কত টেম্পারেচার উৎপন্ন হয় সেটা আমরা ক্যালকুলেশন করব। তাই সেটা ক্যালকুলেশন করলাম, সেটা ক্যালকুলেশন করে আমাদের 372.5 এসেছে। তো 372.5 যেহেতু আসছে, তো এরপরে দেখো আমাদের কি করতে হবে, এরপরে ওইটাকে হচ্ছে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তো সেলসিয়াসে কনভার্ট করতে হলে অবশ্যই হচ্ছে গিয়ে 273 বিয়োগ করতে হবে। তো 273 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাই, 99.5 ডিগ্রি সেলসিয়াস। 99.5 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার হয় তখন ওখানে চাপটা উৎপন্ন হবে 14.9 অ্যাটমসফিয়ার চাপ উৎপন্ন হবে। তাহলে যখন 14.9 অ্যাটমসফিয়ার বা তার তুলনায় একটু সামান্য বেশি চাপ উৎপন্ন হবে তখনই তো টেম্পারেচারটা ফেটে যাবে। তাহলে আমরা বলতে পারি 99.5 ডিগ্রি সেন্টিগ্রেডের তুলনায় যদি বেশি টেম্পারেচার থাকে তখনই হচ্ছে আমাদের টেম্পারেচার মানে সিলিন্ডারটা ফেটে যাবে। আমরা কি বুঝতে পারছি? স্যার এখানে 14.9 কেই কেন P2 ধরলাম, এটা P1 হইতে পারতো না? হ্যাঁ হতে পারতো, তাহলে তুমি T1 বের করতা। যেহেতু আমাদের হচ্ছে ওইটা হচ্ছে আমাদের পরিবর্তিত অবস্থা যেটা আমাদের বের করতে বলছে, এই জন্য ওইটাকে T2 ধরা হয়েছে। তুমি যদি মানে চাপটাকে P1 ধরতা 14.9কে, তাহলে অবশ্যই তুমি T1টা বের করতা। বুঝতে পেরেছো?
যেভাবে ধরবা সেই অনুসারে তোমাকে বের করতে হবে। ওকে জি স্যার। ওকে, এরপরে দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 2 নম্বর অঙ্কটা কি আছে, 27 ডিগ্রি উষ্ণতায় কঠিন বস্তুসহ কোনো গ্যাসের আয়তন আছে 100 লিটার। এরপরে বলেছে মানে 100 লিটার আয়তন দখল করে, তো 27 ডিগ্রি সেলসিয়াসে একটা কঠিন বস্তুসহ গ্যাস, তাহলে ওখানে আছে কি, ওই যে আয়তনটা যেটা আছে ওই আয়তনটা শুধু গ্যাসের না, কিন্তু ওই আয়তনটা হচ্ছে কঠিন বস্তু প্লাস গ্যাস, এই দুটা মিলিয়ে যে আয়তনটা, সেই আয়তনটা হচ্ছে 100 লিটার। এখন ওই গ্যাসের টেম্পারেচার যদি 54 ডিগ্রি সেলসিয়াস বর্ধিত করা হয়, 54 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে নেওয়া হয়, তখন চাপটা দ্বিগুণ হবে। মানে ওই অবস্থায় 27 ডিগ্রি সেলসিয়াসে যে চাপটা ছিল তোমার, এখন চাপটা আগের তুলনায় দ্বিগুণ হবে, এটা তোমাকে বলা হয়েছে। এখন কঠিন বস্তু সহ আয়তন ওই অবস্থায় যখন বর্ধিত করলাম, তখন আয়তনটা কমে গেল, কমে হচ্ছে 59.3 লিটার হলো। এর আয়তনটা তোমাকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে। সো আমরা যদি অঙ্কটা করি, কি নির্ণয় করতে বলছে তোমাকে, দেখো মানে তোমাকে আয়তন নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে কঠিন, কঠিন বস্তুর নাকি গ্যাসের, কোনটার আয়তন নির্ণয় করতে বলছে? আচ্ছা আচ্ছা, তা আয়তন কঠিন বস্তু না এটা স্যার? এটা এটা দেখো আমাদের যেহেতু, হ্যাঁ আমাদের যেহেতু টোটাল আয়তনটা বের করতে আছে 100 লিটার, এখানে আসলে কঠিন বস্তুটির আয়তনটাই হবে। এখানে তোমরা লিখে নাও দরকার বোধে, কঠিন বস্তুটির আয়তন কত হবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। কঠিন বস্তুটির আয়তনটা তোমার কাছে এখানে জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা সেটাকে মনে করে নেই। মনে করি কঠিন বস্তুর, কঠিন বস্তুটির আয়তন, কঠিন বস্তুটির আয়তনটাকে মনে করো এক্স লিটার ধরলাম, ঠিক আছে, যেহেতু লিটার এককে আছে সেজন্য কিন্তু আমরা লিটার ধরেছি। এখন দেখো 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু আমাদের তাপমাত্রা এবং দ্বিগুণ চাপে গ্যাসটির আয়তনটা দেওয়া আছে কত, 59.3। তাহলে দেখো এটা কি কঠিন বস্তু সহ আয়তনটা দেওয়া ছিল, তাহলে আমরা যদি গ্যাসের আয়তনটা চিন্তা করি, যে 54 ডিগ্রি সেলসিয়াসে যদি গ্যাসের আয়তনটা আমরা বের করতে যাই, গ্যাসের আয়তন, তো 54 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তনটাকে আমরা পাবো কত, 59.3 মাইনাস এক্স। কেন মাইনাস এক্স হবে বলো, এই 59.3 ছিল কঠিন বস্তু প্লাস গ্যাস মিলে আয়তনটা ছিল। তাহলে এখন কঠিন বস্তুর আয়তনটা যদি এক্স লিটার হয়, তাহলে 54 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তনটা যদি তুমি বের করতে যাও, তাহলে 59.3 থেকে এক্স লিটারটা বিয়োগ করতে হবে। আমরা কি বুঝতে পারছি এতটুকু? 59.3 থেকে কেন বিয়োগ করলাম? কারণ এই যে 54 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা বলছি, 27 ডিগ্রির জন্য করব, 27 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন সেটাও আমরা করব, সেটার ক্ষেত্রে 100 মাইনাস এক্স লিটার হবে, দুইটার জন্যই আমাদের করতে হবে। কারণ এই যে 59.3 এবং 100 এই দুইটাই আমাদের কি অবস্থায় আছে বলো, আমাদের কঠিন বস্তুটা প্লাস, কঠিন বস্তু প্লাস হচ্ছে আমাদের গ্যাস, এই দুইটার আয়তন দেওয়া আছে। কিন্তু আমরা যখন সূত্র ব্যবহার করব, ওটা কিন্তু আমাদের গ্যাসীয় অবস্থার জন্য, মানে কোন গ্যাসের চাপ আয়তন কত সেটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমাদের তাহলে সূত্র ইউজ করতে গেলে গ্যাসের আয়তনটা যদি আমাদের বের করে নিতে হচ্ছে, তাহলে গ্যাসীয় বস্তুর আয়তনটা কি, ওই কঠিন বস্তুর আয়তনটা যদি গ্যাসীয় টোটালটা থেকে যদি বিয়োগ করি, তাহলে আমরা কি গ্যাসের আয়তনটা পেয়ে যাব। তাহলে টোটাল আয়তনটা দেখো 27 ডিগ্রি সেলসিয়াসে ছিল 100, তাহলে 100 থেকে এক্স যদি বিয়োগ করি, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসে আমরা গ্যাসের আয়তন পাবো। আর 54 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে গিয়ে টোটাল আয়তনটা ছিল 59.3 ছিল। তাহলে দেখো 54 ডিগ্রিতে যদি গ্যাসের আয়তনটা বের করতে চাও, তাহলে 59.3 থেকে তুমি এক্স লিটারটা বিয়োগ করবা। আমরা কি বুঝতে পেরেছি? বুঝছো সবাই? রেসপন্স করো, বুঝছি কিনা। জি স্যার। ওকে, তাহলে দেখো প্রাথমিক স্টেজে যেহেতু আমাদের প্রাথমিক স্টেজটা কত, 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কি গ্যাসের আয়তন, তাহলে সেই আয়তনটাকে আমরা কি ভিয়ন ধরতে পারি। তাহলে ভিয়ন হচ্ছে আমাদের কত, 100 মাইনাস এক্স। আর 54 ডিগ্রি সেলসিয়াসের আয়তনটা যেহেতু দ্বিতীয় অবস্থার জন্য আয়তনটা দেওয়া আছে, তাহলে এখানে গ্যাসের আয়তনটাকে কি আমরা ভিটু ধরতে পারি। আমরা কি বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো টেম্পারেচার টিয়নটা কত হবে, 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27-এর সাথে আমরা কি করব, 273 যদি যোগ করি, তাহলে টিয়নের মান কত, 300 কেলভিন। আর টি টুটা কত, 54 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তাহলে কি করব, 54-র সাথে হচ্ছে 273 যোগ করব, তাতে আমাদের কত আসবে, 300। 300 হচ্ছে গিয়ে কত আসবে, 54 যোগ 273, 54 যোগ হচ্ছে 273, তাতে আসবে গিয়ে 327 কেলভিন। এতটুকু বুঝছি। জি স্যার। এখন
চাপের কথা বলছি কি, প্রাথমিক স্টেজে যে চাপটা মনে করলাম, প্রাথমিক স্টেজে চাপটা হচ্ছে পি, তাহলে আমরা পি ওয়ানটাকে পি ধরলাম। পরবর্তীতে বলছি কি চাপটা দ্বিগুণ করব, তাহলে প্রাথমিক স্টেজে যে চাপটা ধরছো তার দ্বিগুণ চাপ কত, টয়েস পি। আমরা কি বুঝতে পেরেছি? স্যার বুঝতে পেরেছি তো? জি স্যার। ওকে, তা এখন আমরা যদি সূত্রটায় যাই, তাহলে আমরা কম্বাইন একটা সূত্র শিখেছিলাম, পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু ডিভাইডেড বাই হচ্ছে টি টু। তাহলে আমাদের বের করতে হবে কি বলো, আমাদের বের করতে হবে এক্স এর মান। তাহলে আমরা প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দেই। কোনটার ভ্যালু কি ছিল, আমাদের হচ্ছে গিয়ে পি ওয়ানের ভ্যালু কত, পি ওয়ানের পরিবর্তে আমরা পি বসাবো। বি ওয়ানের মান কত ছিল, বি ওয়ানের মান ছিল 100 মাইনাস এক্স। তারপরে দেখো টি ওয়ানের মান কত ছিল, টি ওয়ানের মান ছিল 300। তারপরে দেখো আমাদের পি টু এর মান কত ছিল, পি টু এর মান হচ্ছে টুয়াইস পি ছিল। বি টু এর মান ছিল কত, 59.3 মাইনাস এক্স। এরপরে দেখো আমাদের হচ্ছে গিয়ে টি টু, টি টু এর মানটা কত, 327। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো আমরা ইয়ার মানটা পেয়ে যাব, এক্স এর মানটা পেয়ে যাব। দুই পাশে পি আছে, পি পি ক্যান্সেল হয়ে যায়, তাহলে হয় কি দেখো 100 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 327, আর উপরে হয় কত 2 ইন্টু হচ্ছে 59.3 মাইনাস হচ্ছে এক্স। তাহলে কত হয় দেখো 100 মাইনাস এক্স ডিভাইড হচ্ছে 300, দুই যদি গুণ করি 59.3 ইন্টু হচ্ছে 2, তাতে কত আসে, তাতে আসে 118.6 মাইনাস হচ্ছে টয়েস এক্স ডিভাইডেড বাই 327। তাহলে আমাদের কি হবে দেখো, 300 গুণ হচ্ছে 118.6 মাইনাস হচ্ছে টয়েস এক্স, আর হবে কত, দুইটা শূন্য মাইনাস হচ্ছে 327 এক্স, একবারে গুণ করে দিয়েছি। হ্যাঁ, এর সাথে যদি 300 গুণ করি তাহলে এখানে আসবে 35,580 মাইনাস হচ্ছে 600 এক্স, এখানে হচ্ছে 32,700 মাইনাস হচ্ছে 327 এক্স। তাহলে এখন এক্সট্রা যদি ওপাশে নিয়ে যাই, 35,580 মাইনাস হচ্ছে 32,700 ইকুয়াল টু হচ্ছে 600 এক্স মাইনাস হচ্ছে 327 এক্স। তাহলে কি হয় দেখো, 35,000 থেকে 32,700 যদি বিয়োগ করি, এপাশে আসে 2880, ওপাশে 600 মাইনাস হচ্ছে 327, এপাশে আসে 273 এক্স। তাহলে এক্স এর মানটা যদি আমরা বের করতে যাই, 2880 ভাগ হচ্ছে 273, তাহলে আমাদের কত আসে দেখো, এক্স এর মান আসলো 10.55 লিটার। তাহলে কঠিন বস্তুটির আয়তন হচ্ছে 10.55 লিটার। আমরা কি বুঝতে পারছি অঙ্কটা? একটু কঠিন অঙ্কগুলো, আমি আবার একটু ফার্স্ট থেকে রিপিট করতেছি দেখো, অল্প একটু বলেন। ফার্স্ট থেকে আবার রিপিট করতেছি। তোমার এখানে মূল বোঝার জায়গাটাই হচ্ছে এটা, যে আমাদের হচ্ছে গিয়ে দেখো কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন দেওয়া ছিল, কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন দেওয়া ছিল। আমাদের হচ্ছে এই যে সূত্রগুলো ইউজ করতেছি সবগুলো হচ্ছে কিসের সূত্র বলো, গ্যাসীয় সূত্র নাকি, গ্যাসের সূত্র আমরা ইউজ করব। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন বস্তু সহ গ্যাসের আয়তনটা দেওয়া ছিল 100 লিটার। তা আমরা কঠিন বস্তুটার দেখো আয়তন যদি এক্স লিটার ধরি, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসে মানে গ্যাসের আয়তনটা 100 থেকে ওই কঠিন বস্তুটার আয়তনটা যদি বিয়োগ করি, তাহলেই তো আমরা গ্যাসের আয়তনটা পাবো। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে আমাদের গ্যাসীয় বস্তুটার আয়তনটা হবে 100 মাইনাস এক্স লিটার। এখন 54 ডিগ্রি সেলসিয়াসে আমাদের গ্যাস সহ কঠিন বস্তুর আয়তন ছিল 59.3 লিটার। তাহলে দেখো আমাদের কঠিন বস্তুর আয়তনটা যদি 59.3 থেকে বিয়োগ করি, তাহলে 54 ডিগ্রি সেলসিয়াসে আমরা কি পাবো, এই গ্যাসীয় বস্তুটার মানে গ্যাসের আয়তনটা পাবো। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তনটা আছে সেটাকে আমরা ভি ওয়ান ধরলাম, 54 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মানে যেটা আছে সেটাকে আমরা ভি টু ধরলাম। তাহলে 27 ডিগ্রিতে যেহেতু ভি ওয়ান ধরেছি, তাহলে 27 ডিগ্রির টেম্পারেচারটাকে টি ওয়ান ধরবো। 54 ডিগ্রির জন্য যেহেতু ভি টু ধরেছি, তাহলে 54 ডিগ্রিটাকে আমরা কি টি টু ধরবো। এরপরে বলেছে প্রাথমিক স্টেজে যে চাপটা ছিল, প্রাথমিক স্টেজ হচ্ছে 27 ডিগ্রির জন্য, তো 27 ডিগ্রিতে হচ্ছে চাপটা ছিল, যে চাপ থাকবে 54 ডিগ্রিতে চাপ দ্বিগুণ করা হবে। তাহলে যেহেতু 27 ডিগ্রি টি ওয়ান ধরছি, তাহলে এখানেও আমরা পি ওয়ান ধরবো। পি ওয়ান ইকুয়াল টু পি মনে করে নিলাম, এটা হচ্ছে মনে করে নিলাম। এরপরে দেখো এই চাপের দ্বিগুণ করা হবে যখন 54 ডিগ্রি সেলসিয়াস করা হবে, দেন আমরা হচ্ছে পি টুটাকে কি, আদি চাপ যদি পি হয় তার দ্বিগুণ চাপ হবে কত, তার দ্বিগুণ চাপ হবে টুয়াইস পি। তাহলে এটাই আসলে এখানে করা হয়েছে।
এরপর দেখো আমাদের একটা কম্বাইন সূত্র ছিল P1 V1 ডিভাইডেড বাই T1 P2 V2 ডিভাইডেড বাই T2। ওকে, তাহলে এটা যে যখন ছিল তখন আমাদের দেখো এখানে মানগুলো প্রত্যেকটার মান বসিয়ে দাও। প্রত্যেকটার মান বসানোর পরে আমাদের যেটা হয় এখানে পি এবং এক্স হচ্ছে আননোন আছে, তাহলে দেখো পি পি ক্যান্সেল হয়ে যায়, তাহলে শুধু আননোন থাকে কি এক্স। এটা যা সমাধান, ম্যাথমেটিক্সের যে সমাধান করেছি আমরা, এই দুই এখানে গুণ করেছি, তারপর দেখো আমরা কি ক্রস গুণন করেছি, ক্রস গুণন করে সমাধান করে নর্মালি এখানে এক্স এর মানটা পেয়েছি। আর এক্স ধরেছিলাম আমরা কঠিন বস্তুর আয়তন, তাহলে কঠিন বস্তুর আয়তনটা আমাদের পেয়ে গেলাম 10.55 লিটার। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, 3 নাম্বার পারছি আমরা সবাই, না 3 নাম্বারও পারি নাই? স্যার 3 4 5 লাগবে না স্যার, 6 নাম্বারটা একটু দেখেন। আচ্ছা 3 4 5, 3 4 5 অন্যরা সবাই পারছো? 3 4 5। স্যার 4 নাম্বারটা একটু করে দেন। 3 নাম্বার কারো প্রবলেম আছে কিনা বলো? 3 নাম্বার না স্যার। কারো কোনো প্রবলেম নেই? 3 নাম্বার, 3 নাম্বার সহজ অনেক, তাই না? হ্যাঁ সহজই তো দেখতেছি একটা। জি স্যার 4 নাম্বারটা সমস্যা আছে। ওকে, 4 নাম্বারটা হচ্ছে কি বলছে দেখি আমরা। 3 আমরা কিন্তু 3 ইগনোর করলাম, 3-এ কারো কোনো প্রবলেম আছে কিনা বলতে পারো? তার মানে নেই না? এখন 4 নাম্বার কি বলছে দেখো, একটা গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস দেখো কি বলছে, একটা হচ্ছে গিয়ে গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, পরে গ্যাসটির চাপ অপরিবর্তিত থাকলো, ঠিক আছে। এখন বলছে যে কিন্তু আয়তন দ্বিগুণ হলো, এখন আয়তনটা দ্বিগুণ হয়েছে, তাহলে চাপটা অপরিবর্তিত থেকেছে, তাই না? বলো, চাপ অপরিবর্তিত থাকলে আমাদের চাপটা স্থির থাকে কোন সূত্রে সেটা বলো। চাপ স্থির থাকে কোন সূত্রে? বয়লের সূত্রে। বয়লার না, স্যার চার্লসের সূত্রে। বয়লের সূত্র তো বি সমানুপাতিক 1/T, সেখানে তো আয়তন রিলেটেড। চার্লসের সূত্রে। তাহলে এখানে সূত্রটা আমরা বুঝতে পারতেছি B1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু হচ্ছে B2 ডিভাইডেড বাই T2। এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে নাকি? এখন আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা একটু লিখে নেই। তোমার একটা গ্যাসের তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, ফলে গ্যাসটির চাপ অপরিবর্তিত থাকলো কিন্তু আয়তন দ্বিগুণ হলো, তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি পেলো আসলে? তাহলে দেখো আমাদের হচ্ছে আয়তনটাকে যদি আমরা আদি আয়তনটাকে দেখো V1টাকে যদি ভি ধরি, V2টাকে আমরা কি ধরবো? টয়েস ভি ধরবো। বলছে কি মানে আমাদের হচ্ছে আয়তনটাকে দ্বিগুণ করা হয়েছে, তাই না? তাই আয়তনটাকে দ্বিগুণ করা হয়েছে, সেই আয়তনটাকে আমরা দ্বিগুণ করলাম। এখন একটা টেম্পারেচার তোমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা T1 ধরবো, কত? 17 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, তাহলে 17 প্লাস 273 করো, তাহলে কত হবে? 290 কেলভিন। তাহলে T2 এর মানটা আমাদের এখন বের হয়ে যাবে। তাহলে T2 যদি আমরা বের করি তাহলে কি হবে দেখো, T1 V2 ডিভাইডেড বাই V1। তাহলে দেখো T1 এর মান কত ছিল? 290 ইন্টু হচ্ছে V2 এর মানটা টয়েস বি ছিল, V1 এর মানটা ভি ছিল, ভিবি ক্যান্সেল হয়ে যায়, তাহলে 290 গুণ 2, তাহলে আসে কত? 580 কেলভিন আসে। এখন 580 কেলভিনকে যদি তুমি সেলসিয়াসে কনভার্ট করতে চাও, 273 তুমি বিয়োগ করবা, তাহলে 273 ডিগ্রি যদি বিয়োগ করে এখান থেকে 273, তাহলে আমাদের কত আসে দেখো? 307 ডিগ্রি সেলসিয়াস আসে। পরিবর্তিত টেম্পারেচারটা আমাদের কত আসলো? 360, মানে 7 ডিগ্রি সেলসিয়াস চলে আসলো। এখন তোমার কাছে পরিবর্তিত টেম্পারেচারটা কিন্তু জানতে চাওয়া হয়নি, তোমার কাছে জানতে চাওয়া হয়েছে ডেল টি এর মানটা জানতে চাওয়া হয়েছে, কতটুকু টেম্পারেচার পরিবর্তন করা হয়েছিল। বলছে কি দেখো, তাপমাত্রা কত বৃদ্ধি পেল, তাহলে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি হলে কি, তাপমাত্রা বৃদ্ধি আমরা ডেল টি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ডেল টি ইকুয়াল টু কি হবে বলো? T2 মাইনাস হচ্ছে T1। তাহলে T2 এর মানটা কত আছে? 307 ডিগ্রি সেলসিয়াস। আর আদি টেম্পারেচার T1 এর মান কত ছিল? 17 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি করি আমরা 290 ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাই, তাহলে টেম্পারেচার বৃদ্ধি করা হয়েছিল কতটুকু? 290 ডিগ্রি সেলসিয়াস। আমরা কি বুঝতে পেরেছি? বলো আমরা বুঝতে পেরেছি কি না?
জি স্যার। তারপরে হচ্ছে গিয়ে আমরা 5 নাম্বার সবাই পেয়েছি। জি স্যার। সবাই পেরেছি, কারো কোনো প্রবলেম আছে? নেই। তাহলে আমরা 6 নাম্বারটা করতে পারি। 6 নম্বরে কি বলেছে দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা খোলা পাত্রকে 900 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে পাত্র হতে কত আয়তন বেরিয়ে যাবে, হ্যাঁ, এবং কত উষ্ণতায় পাত্র উপস্থিত বায়ুর অর্ধেক বেরিয়ে যাবে। তোমার দুইটা জিনিস এখানে চাওয়া হয়েছে, হ্যাঁ। 27 ডিগ্রি সেলসিয়াসে তোমাকে বলা হয়েছে 27 ডিগ্রি উষ্ণতা একটা খোলা পাত্রকে 900 কেলভিন। তাহলে আমাদের দেখো এখানে দুইটা জিনিস দেওয়া আছে। প্রথমত টিয়নের মানটা 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। 27-এর সাথে আমরা যদি 273 যোগ করি তাহলে আমরা কি 290 কেলভিন পাবো। 290 কেলভিন পেলাম, এবং উন্নীত করে কত বলছে, 900 কেলভিন। তোমাকে কোশ্চেনই ডিরেক্টলি উল্লেখ করে দিয়েছে যে 900 কেলভিন টেম্পারেচারটা। 300 কেলভিন হবে। কোথায় 300 কেলভিন হবে? ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ এখানে 300 কেলভিন হবে। 27 যোগ 273 300 কেলভিন হবে। এখন দেখো তোমার এখানে কি কি জানতে চাওয়া হয়েছে, এটা আছে। এখন তোমার কাছে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে গিয়ে দেখো 27 ডিগ্রি সেলসিয়াসে খোলা পাত্রকে 900 কেলভিতে উত্তপ্ত করা হলো। এখন কত আয়তন বায়ু বেরিয়ে যাবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা দেখো আয়তনগুলো হচ্ছে আমরা জানি না, তাহলে আয়তনগুলো আমাদের কি করতে হবে, আয়তনগুলো ধরে নিতে হবে, ঠিক আছে। তো আয়তনগুলো আমরা ধরে নেই। আদি আয়তনটাকে আদি আদি আয়তনটাকে আমরা কি ভি ওয়ান ধরলাম, আর শেষ আয়তনটাকে আমরা ভি টু ধরলাম, মানে দুইটা আয়তন আমরা এভাবে ধরে নিলাম। এখন টেম্পারেচারের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক। তাহলে ভি ওয়ান টি ওয়ান ইকুয়াল টু কি ভি টু ডিভাইডেড বাই টি টু। তাহলে দেখো আমরা এখন হচ্ছে বি এবং টি এক পাশে নিয়ে যাই, ভি ওয়ান ডিভাইডেড বাই কি হবে ভি টু। এই ভি টুটা এ পাশে নিয়ে আসতে পারি, টি ওয়ানটা এ পাশে নিয়ে যেতে পারি, তাহলে টি ওয়ান ডিভাইডেড বাই টি টু হবে। এখন দেখো টি ওয়ান এবং টি টু এর মান আমরা জানি, এখানে হচ্ছে কত 300, এখানে কত 900, দুইটা শূন্য কাটা যায় এবং এখানে কত 1/3 আসে। তাহলে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু, ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এর মান হচ্ছে আমরা 1/3 অংশ পেলাম। ওকে, এতটুকু বুঝছি কিনা আমরা, বলো। আবার জি স্যার। আবার বুঝাবো। এখানে দেখো আমাদের দুইটা টেম্পারেচার আছে। 27 ডিগ্রি সেলসিয়াস থেকে টেম্পারেচারটাকে 900 কেলভিনে উন্নীত করা হয়েছে, মানে টেম্পারেচারটা পরিবর্তন করে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 900 কেলভিন করা হয়েছে। তো 27 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে আমরা 300 কেলভিন পাই, 300 কেলভিন থেকে আমরা উন্নীত করে 900 কেলভিন করা হয়েছে। তাহলে 300 কেলভিনটা হচ্ছে টি ওয়ানের মান এবং হচ্ছে 900 কেলভিনটা হচ্ছে তোমার টি টু এর মান। এরপর দেখো এই যে টি ওয়ানটা 27 ডিগ্রি সেলসিয়াসের আমরা আয়তনটাকে ভি ওয়ান ধরে নিলাম, এবং টি টুর যে 900 কেলভিন টেম্পারেচার এর জন্য আয়তনটাকে আমরা ভি টু ধরে নিলাম। ওকে, এখন দেখো ভি ওয়ান এবং ভি টু এর মানটা আমরা জানি না, তাহলে আমরা হচ্ছে সেই জন্য এখানে অনুপাত আকারে বের করে নিয়েছি। ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইকুয়াল টু হচ্ছে আমরা 1/3 পেয়েছি। ওকে, ভি ওয়ান ডিভাইডেড স্যার। বাই ভি টু ইকুয়াল টু 1/3 পেয়েছি। এখন তোমার প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে কতটুকু বেরিয়ে গেছে, কত আয়তন বেরিয়ে যাবে। এই যে 300 কেলভিন থেকে যে 900 কেলভিন যদি টেম্পারেচার তুমি নাও, তখন ওই পাত্র থেকে কতটুকু বায়ু বেরিয়ে যাবে। তাহলে বায়ু বেরিয়ে যাবে মানে কি, আমরা দুইটা বিয়োগ করতে পারি, তাহলে যতটুকু বেরিয়ে যাবে তাহলে হচ্ছে কি আমাদের পাত্র থেকে বের হয়ে যাওয়া বায়ুর আয়তন যদি আমরা বলি, বের হবে কতটুকু, বের হবে দুইটার ডিফারেন্স, বি টু থেকে বি ওয়ানটা যদি আমরা বিয়োগ করি তাহলে কতটুকু বের হয়ে যাবে সেটা আমরা পেতে পারি। এখন দেখো আমরা পেছনে কি করেছি, পেছনে হচ্ছে আমরা ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এর একটা মান বের করে রেখেছি। সো এখানে এমনভাবে কাজ করব যাতে হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু হয়। আমরা দেখো এই ভিটুকেও যদি মানে ভিটু দ্বারা ভাগ করি আর এটাকেও যদি ভিটু দ্বারা ভাগ করি, মানে দুইটাকে আমরা ভিটু দ্বারা যদি ভাগ করি, মানে ভিটু দ্বারা ভাগ করে, ঠিক আছে, ভাগ করেছি, তাহলে এখানে কত আসে 1 মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু পাই। এখন দেখো পেছনে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু এর মানটা 1/3 বের করে রেখেছিলাম, তাহলে দেখো এখানে 1 মাইনাস 1/3 মানে 1 ডিভাইডেড বাই 3 লিখতে পারি, তাহলে এখানে কত হয় 3, 3 মাইনাস 1, তাহলে 2/3, তাহলে 2/3 অংশ বায়ু বেরিয়ে গিয়েছিল। আমরা কি বুঝতে পারছি এটা? বলো। স্যার এভাবে এক পাশে ভাগ করা যায়? এক পাশে ভাগ করেছি তো। যদি স্যার
এটা করা যাবে, উভয় পক্ষ হচ্ছে B2 দ্বারা করা যায়। উভয় পক্ষ বলতে হচ্ছে কি এখানে দুইটাকে আমরা ভাগ করতেছি, এখানে তো টার্মই আমাদের দুইটা, তাই না? এক পাশে এ পাশে তো কোনো ভ্যালু নেই, আমাদের টার্মই তো একটা, অবশ্যই করা যাবে। স্যার এটা যদি স্যার আমরা যদি ওই মানে প্রথমে যে আয়তনটা ছিল ওটাকে যদি এক ধরি, মানে সম্পূর্ণ অংশটাকে এক ধরি, তাহলেই তো মানে বিয়োগ করলেই তো তো এখানে হয় না? এখানে তো তাই করা হয়েছে, দিন শেষে তো তাই করা হয়েছে। হ্যাঁ আমরা অবশ্যই। যদি ওইরকম লিখি সেটা হ্যাঁ বলছি। সেটাও হবে, ওটা তো আসলে এখানে তো তাই করা হয়েছে। তোমার ওখানে যেটা বের হয়েছে 1/3, এই 1/3টা তো হচ্ছে গিয়ে আমাদের একটা অংশ, তাই না? আর সম্পূর্ণ অংশটা হচ্ছে 1 থেকে 1/3 বিয়োগ করলেই তো তোমার এটা চলে আসবে। এখানে আসলে ওই কাজটা কিভাবে হয়েছে সেটা ডিটেলসলি করা হয়েছে, যে আসলে মানে ওই যে ওই অংশটাকে মানে আমরা সম্পূর্ণ অংশটাকে যে 1 বানিয়েছি, দেখো এখানে 1 বানানো হয়েছে না, 1 থেকে ওখানে যেটা বের হয়েছে সেই অংশটা বিয়োগ করে আমরা কত অংশ বের হয়ে গেছে সেটা পেয়ে যাব। কাজ কিন্তু তাই করা হয়েছে, বুঝছি বিষয়টা? জি স্যার। ওকে, এরপরে দেখো কোশ্চেন কিন্তু শেষ হয় নাই। এরপর বলছে কত উষ্ণতায় পাত্রে উপস্থিত বায়ুর অর্ধেক হারিয়ে যাবে। বায়ুর অর্ধেক হারিয়ে যাবে মানে কি, এখানে আয়তনটা কিন্তু সামঞ্জস্য। তাহলে আমরা ধরো প্রাথমিক আয়তনটাকে আমরা ভি ধরলাম, এখন পরবর্তী আয়তনটা কি হবে, V/2। কারণ কি, আয়তনের অর্ধেক হারিয়ে যাবে, কারণ তোমাকে বলছে প্রাথমিক আয়তনটাকে আমরা ভি ধরেছি, তাহলে এই প্রাথমিক আয়তনের অর্ধেক বায়ু হচ্ছে কি বলছে, দেখো অর্ধেক বায়ু বেরিয়ে যাবে। তাহলে এই ভি এর অর্ধেক হবে কি, 2 দ্বারা ভাগ করলে আমরা অর্ধেক পাবো, তাহলে V2 এর মান কত, V/2 হবে। এখন প্রাথমিক অবস্থার টেম্পারেচারটা কত ছিল বলো বলো, যে কত উষ্ণতায় একটা, কত উষ্ণতায় পাত্রে উপস্থিত, তাহলে পাত্রে উপস্থিত ওটা আমরা কত, পাত্রে উপস্থিত যখন ছিল তখন সেই টেম্পারেচারটা কত ছিল বলো, একদম আদি অবস্থায় টেম্পারেচারটা 300 ক্যালভিন। 27 ডিগ্রি সেলসিয়াস ছিল। 27 ডিগ্রি সেলসিয়াসটাকে তাহলে আমরা T1 ধরবো, 27-এর সাথে যদি 273 যোগ করি তাহলে আমরা 300 কেলভিন পাবো। তাহলে এখন আমাদের পরবর্তী তো টেম্পারেচারটা আমরা বের করতে পারবো, তাহলে পরবর্তী টেম্পারেচারটাকে আমরা T2 ধরলাম। বুঝতে পেরেছো? 1 মিনিট দাঁড়াও, এখানে কত উষ্ণতায় পাত্রে উপস্থিত বায়ুর অর্ধেক বেরিয়ে যাবে, তাহলে আমরা যদি এখানে V1/T1 করি, V2/ যদি T2 করি, তাহলে আমাদের কি আসে, V2T1 হচ্ছে V1, V2 এর মান হচ্ছে কত, V/2, T1 এর মান হচ্ছে গিয়ে 300, আর হচ্ছে V1 এর মান হচ্ছে B। তাহলে দেখো V ইন্টু হচ্ছে গিয়ে 300/2 ইন্টু হচ্ছে কি 1/B, তাতে 150 আসে, 150 কেলভিন। আচ্ছা 150 কেলভিন আসে, তাহলে একটু -ডিগ্রি সেলসিয়াস আসে অ্যান্সার। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এটা কোশ্চেনটা আবার একটু ঝামেলা আছে মনে হয়। বলছে কত উষ্ণতায় পাত্রে উপস্থিত বায়ুর অর্ধেক বেরিয়ে যাবে, বায়ুর অর্ধেক বেরিয়ে যাবে, কত উষ্ণতায় পাত্রে উপস্থিত বায়ুর অর্ধেক বেরিয়ে যাবে। আচ্ছা টেম্পারেচারটা তাহলে আমরা কি উল্টাই ধরছি নাকি, 27 ডিগ্রি সেলসিয়াস বেরিয়ে যাবে, 27 আদি অবস্থায় আয়তন এটা ছিল, কত উষ্ণতায় পাত্রে উপস্থিত বায়ুর অর্ধেক বেরিয়ে যাবে, 300 কেলভিনটা হচ্ছে সিলিন্ডার, কত উষ্ণতায় পাত্রে বায়ুর অর্ধেক বেরিয়ে যাবে। আচ্ছা দেখো তো আমাদের হচ্ছে টেম্পারেচারটা ঘুরিয়ে ধরলে কি আসে, টেম্পারেচার এটা যদি T1 হয়, V1/T1, B ইন্টু হচ্ছে গিয়ে 300, V/2, তাহলে 300B ইন্টু হচ্ছে 2/B, তাহলে হচ্ছে 600 কেলভিন। 600 কেলভিন থেকে যদি 273 বিয়োগ করো তাহলে হচ্ছে 327। হ্যাঁ তাহলে তো হয়। দেখো এখানে আসলে আমাদের টেম্পারেচারটা ধরতে ভুল হয়েছে, আমাদের হচ্ছে গিয়ে এটা T2 এর মান হবে, আর T1 এর মানটা তোমার কাছে বের করতে বলা হয়েছে, কারণ তোমার দেখো বলছে কি কত উষ্ণতায় অর্ধেক বেরিয়ে যাবে, তাহলে দেখো অর্ধেক যেটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে তো এইটা হবে, তাই না, V/2, তা এটা তো হচ্ছে কি আমাদের পরবর্তী অবস্থা, তাই না? তাহলে পরবর্তী অবস্থা, তাহলে টেম্পারেচারটা তখন হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াসের, এটা আসলে এভাবে তো হওয়ার কথা না, এভাবে হচ্ছে কেন আমি মিলাতে পারছি না।
এভাবে তো হওয়ার কথা নয়। আচ্ছা, এটা দেখো এই সেন্সে এভাবে করতে হবে। তুমি দেখো টেম্পারেচার যদি কমাও, এটা খেয়াল দিয়ে শোনো, তাপমাত্রা যদি আমরা কমাই, তাপমাত্রা কমালে তখন হচ্ছে বায়ু আস্তে আস্তে কি হয়, বায়ু তরল হয়, তরল থেকে আস্তে আস্তে কি কঠিন পদার্থ হয়, তাই না বলো? তাপমাত্রা যদি কমাও, হ্যাঁ এখানে দেখো, এখানে যদি 273 বিয়োগ করো, 150 থেকে যদি 273 বিয়োগ করো, তাহলে কি সেটা নেগেটিভ আসে না? দেখো 150 মাইনাস হচ্ছে 273, তাহলে দেখো -123 ডিগ্রি সেলসিয়াস হয়। -123 ডিগ্রি সেলসিয়াসে তখন সেটা কি আর কখনোই বায়বীয় অবস্থা থাকবে বলো? সেটা কি কঠিন পদার্থে পরিণত হয়ে যাবে। তা এই সেন্সে জি আসলে, স্যার। এই সেন্সে এটাকে আসলে ঘুরিয়ে এইভাবে ধরতে হবে, বুঝতে পারছি? তাই আমাদের এই কাজটা করতে হবে। আমরা যদি হচ্ছে এভাবে টি1 এর মানটা যদি হচ্ছে 300 কেলভিন ধরি, টি2 এর মানটা যদি এর সাপেক্ষে বের করতে যাই, তখন টেম্পারেচারটা হচ্ছে -123 ডিগ্রি সেলসিয়াস পাই, যেখানে কখনোই এই অবস্থায় -123 ডিগ্রি সেলসিয়াসে কখনোই গ্যাসীয় অবস্থায় থাকবে না, অবশ্যই সে কঠিন পদার্থে রূপান্তরিত হবে। তাহলে এখানে দেখো অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের যে টেম্পারেচারটা পজিটিভে নিয়ে আসতে হবে গ্যাসীয় অবস্থা রাখার জন্য, তাই এখানে টেম্পারেচারটাকে মানে একটু উল্টিয়ে ধরতে হয়েছে। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পেরেছি সবাই? রেসপন্স করো। জি স্যার। আচ্ছা তোমরা মুখে বলো, চ্যাটে না বলে মুখে বলো কে কি বলছো। আচ্ছা, ব্রয়লার মুরগি স্যার নিয়ে একটু খাতাটা দেখি। ব্রয়লার মুরগি নিয়ে মজা করতেছো। ফার্স্ট থেকে দেখবা। হয়েছে? না না, হয়েছে। ওকে, তাহলে 7 নাম্বার, তার পরের অঙ্কটায় প্রবলেম আছে, বলো 7 নাম্বার প্রবলেম আছে। 7, 8, 9, 10, এখনো 4টা অঙ্ক আছে। আমরা তো আগের দিনও ক্লাস শেষ হয়ে গেল এইচডব্লিউ দিয়ে, আজকে তো মনে হচ্ছে তাই হচ্ছে। বলো 7 আছে? 7 কারো প্রবলেম আছে? কথা বলো। 7, না স্যার। 7 সবাই পেরেছো? তোমরা আসলে বাসায় ট্রাই করো না, যারা কথা বলতেছো না বাসায় ট্রাই করতেছো না, বাসায় স্যার করছি, পারছি। অন্যরা ট্রাই করো না, এটাই হচ্ছে প্রবলেম। 7 কি আমি করাবো? 7 হচ্ছে গিয়ে সহজ অঙ্ক, আমার মনে হয় করানো দরকার নেই।